একদমই এটা কিন্তু একটা মানসিক সমস্যা, এটাকে আমরা বলি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। হয়তো যে পানিশমেন্টটা উনি দিয়েছিলেন সেই পানিশমেন্টের জায়গাটা তুমি সেভাবে অ্যাকসেপ্ট করে উঠতে পারো, সেটা কিন্তু তোমার ক্যারিয়ারের জন্য খারাপ। নমস্কার, আমি সুমন খোলামনির আরো একটা ইন্টারেস্টিং এপিসোড নিয়ে আপনাদের সামনে। আমার সঙ্গে রয়েছেন প্রখ্যাত ফ্যামিলি থেরাপিস্ট, সাইকোলজিস্ট অনন্যা সেনগুপ্ত। আপনারা জানেন খোলামনি এপিসোডে আমাদের মূল উদ্দেশ্য হলো আপনারা আপনাদের না বলা অনেক প্রশ্ন, যে মানসিক সমস্যা নিয়ে আপনারা রয়েছেন, যেগুলো সরাসরি কাউকে বলতে পারেন না, সেই প্রশ্নগুলো আপনারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক বা মেসেঞ্জারের মাধ্যমে আমাদেরকে তুলে ধরেন এবং আপনাদের সব প্রশ্নের সরাসরি উত্তর দেন খোলামনি এপিসোডে। আপনাদের নাম যারা নিতে ইন্টারেস্টেড তাদের নাম নিয়ে, বা যারা নাম প্রকাশ অনিচ্ছুক তাদের নাম না নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দিই আমরা, অর্থাৎ উত্তর দেন অনন্যা সেনগুপ্ত। সেরকমই একটি ইন্টারেস্টিং এপিসোড নিয়ে আমরা চলে এসেছি। আমাদের প্রথম প্রশ্ন যেটা যাবো সেটা হচ্ছে, একজন লিখছেন, আমার ওয়াইফ সবসময় প্রচুর জল ঘাটেন, প্রচুর জল ব্যবহার করেন, ধোয়া জামা কাপড় আবার পরিষ্কার করেন, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি বেশ অপরিষ্কার এবং নিজের পরিচ্ছন্নতা উনি বজায় রাখেন না। এটা কি কোনো মানসিক সমস্যা? হ্যাঁ, অনেকের মনে কিন্তু এই প্রশ্ন থাকে যে এটা কি কোনো মানসিক সমস্যা, আদৌ না মানুষটি এরকম স্বভাব। একদমই এটা কিন্তু একটা মানসিক সমস্যা, এটাকে আমরা বলি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেখানে কিন্তু নিজে অপরিষ্কার থাকার জায়গা হতে পারে, যেটা অপ্রয়োজনীয় জিনিস জমানোর একটা প্রবণতা থাকতে পারে, এক জিনিস বারবার করে ধুচ্ছেন, সঠিক জিনিস সঠিক জায়গায় যদি না থাকে তাহলে একটা ইরিটেশন তৈরি হওয়া, যেই সময় যে কাজটা করব সেই সময় সে কাজটা যদি না করা হয় তাহলে একটা টেনশন, বা 10টায় খাওয়ার কথা 10টায় খেতেই হবে, যদি না খাওয়া হয় উনিও রেগে যাচ্ছেন, যারা খাচ্ছেন না তাদের উপরও রেগে যাচ্ছেন। এবং এই ওয়াশিং কম্পালশন কিন্তু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের একটি কম্পালশন, এবং এর থেকেও আরো অন্যান্য রিচুয়ালসও আছে, যেরকম বারবার ঠাকুর প্রণাম করা, বারবার এক কথা বলা, এক কাজ করা, চেক করা, কাউন্টিং করা বারবার করে। এটি একটি মানসিক রোগ, এর কিন্তু ট্রিটমেন্ট প্রয়োজন। আপনি বাড়িতে এই ট্রিটমেন্ট কখনোই করতে পারবেন না, এর জন্য সাইকিয়াট্রিস্ট দেখিয়ে তার সাইকিয়াট্রিক মেডিসিন এবং সাইকোলজিস্টদের থেকে থেরাপি নেওয়ার জায়গাটা কিন্তু খুব বেশি প্রয়োজন। এবং আপনি তো একজন হাজবেন্ড, আপনি পরিবারের লোক, আপনাকেও কিন্তু এই থেরাপির ভেতরে ইনভলভ হতে হবে। উনি কিন্তু একা নিজের এই সমস্যা সমাধান করতে পারবেন না, আপনারও হেল্প প্রয়োজন। তাহলে সেটা থেরাপিস্ট আপনাকে শেখাবে আপনি কিভাবে এটা ম্যানেজ করাতে পারবেন, বা আপনি কিভাবে ওনাকে গাইড করতে পারবেন, সে জায়গাটা আপনাকেও কিন্তু থেরাপির ভেতরে ইনভলভ হতে হবে উইথ ইওর ওয়াইফ। একেবারে তাই। পরবর্তী প্রশ্নে যাব। আমার বয়স 18, আমি এইচএস দিয়েছি। ছোটবেলায় একজন শিক্ষক একবার পড়া করেনি বলে খুব বকেছিলেন, মেরেও ছিলেন, বলেছিলেন আমার দ্বারা কিছু হবে না, ডক্টর ইঞ্জিনিয়ার তুমি হতে পারবে না, সায়েন্স নেবার যোগ্যতা নিয়ে সব। এরপর খুব ভেঙে পড়ি। এটা আজ থেকে 5 বছর আগের ঘটনা। এখন কেউ আমার যোগ্যতা, পড়াশুনো এসব নিয়ে কথা বললে খুব রেগে যাই। কি করবো বুঝতে পারছি না। হ্যাঁ, এবার 18 বছর বয়স, তার মানে তুমি কেরিয়ারের একটা খুব ট্রানজিশন ফেজে দাঁড়িয়ে রয়েছো। কেরিয়ার নিয়েও কিন্তু এই সময় খুব স্ট্রেস বা পার্সোনাল স্ট্রেস এগুলো হয়। এটা হয়তো যে পানিশমেন্টটা উনি দিয়েছিলেন সেই পানিশমেন্টের জায়গাটা তুমি সেভাবে অ্যাকসেপ্ট করে উঠতে পারো, এটা তোমার দোষ নয়। এটা বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের স্ট্রেস টলারেন্স লেভেল থাকে। তোমার হয়তো সেই স্ট্রেস টলারেট সেই মুহূর্তে তুমি করতে পারোনি। একটি মানুষের মনে আমাদের না একটা খুব ভুল ধারণা থাকে যে আজকে বকা খেলাম কালকে ভুলে যাচ্ছি, তার মানে ভুলেই যাবো। কিন্তু হতে পারে হয়তো কালকে ভুলে গেছি, 2 মাস ভুলে গেছি, 6 মাসও ভুলেছিলাম, হঠাৎ করে 5 বছর বাদে, 4 বছর বাদে, 3 বছর বাদে এই ট্রমাটা কিন্তু আসতে পারে, এবং এই ট্রমার এফেক্ট কিন্তু অন্যান্য বিহেভিয়ারের মাধ্যমে বেরোয়। ঠিক সেটা তোমার সাথেই হয়েছে। তো তোমাকে এই মুহূর্তে যেটা বলবো যে তুমি তোমার যে কেরিয়ারের গোল সেই গোলের দিকে ফোকাস রাখো, এবং তোমার যে লিমিটেশন সেটা সম্পর্কে তুমি নিজে ওয়াকিবহাল হও, যে তুমি কি পারো আর কি পারো না সেটা তুমি নিজে সবচেয়ে ভালো জানতে পারবে। তুমি যদি ক্লাস 10-এ তোমার রেজাল্ট যদি হতে পারে সায়েন্স গ্রুপে খুব ভালো হয়েছে, তাহলে তুমি সায়েন্স গ্রুপ নিয়ে এগোবে। যদি তোমার আর্টস গ্রুপে ভালো হয়েছে তাহলে তোমাকে আর্টস গ্রুপে ভালো তুমি এগোতে পারো। এরকম নয় যে তোমাকে কেউ আর তুমি সায়েন্স পড়তে পারবে না সেই জেদেই তুমি সায়েন্স পড়তে পারো, সেটা কিন্তু তোমার ক্যারিয়ারের জন্য খারাপ। বা তোমাকে এটা বলেছে বলে তুমি ল্যাক অফ সেলফ কনফিডেন্সের জন্য তুমি আর্টসের দিকে এগোবে,
থাকে সেটাও খারাপ। তুমি তোমার লিমিটেশনস জানো, এবং এখন তোমার বাবা মাকেও বলবো যে আপনারাও ওকে এইভাবেই গাইড করুন যে ওকে ওর নিজের ডিসিশন নিতে দিন। এই বয়সে এই সমস্যার জন্য, এই ট্রমাটার ভেতর দিয়ে যেতে হয়েছে বলে ওর না এখন পুয়ার ডিসিশন মেকিং হবে, ডিসিশন নিতে পারবে না সঠিকভাবে। তো ওকে কি ছোট ছোট বিষয়ে ডিসিশন মেকিং এর ভিতরে ইনভলভ করান, বাড়ির ছোট ছোট বিষয়ও হতে পারে, যাতে ও সেলফ ইন্ডিপেন্ডেন্সির জায়গাটা ও অ্যাচিভ করতে পারে। এইভাবে ওর নিজের ডিসিশন মেকিং এর জায়গাটা তৈরি হলে ও কেরিয়ারের পথটাও বেটার হবে। এবং এই যে প্রবলেমগুলো জীবনে চলার পথে আসছে, দেখুন নেগেটিভ কমেন্টস বা ক্রিটিক্যাল কমেন্টসও আমাদের চলার পথে সবাইকেই সবসময় অ্যাকসেপ্ট করতে হয়। এবার সেইটাও কিভাবে অ্যাকসেপ্ট করবে বা রিজেকশনও কিভাবে অ্যাকসেপ্ট করবে সেটা কিন্তু ওকে শেখাতে হবে। আর একটু আগে থেকে শেখালে আরো বেটার হতো। এখন থেকে কিন্তু ওকে শেখাতে হবে যে নাটাও অ্যাকসেপ্ট করতে হবে। এটা কিন্তু বাচ্চাদের জন্য, প্রত্যেক বাচ্চার জন্য যত ছোট বয়স থেকে তাদেরকে রিজেকশন শেখাবেন তত কিন্তু ওদের জন্য সব সিচুয়েশন অ্যাকসেপ্ট করার ক্ষমতাটা বাড়বে। তো সেই জায়গাটা তৈরি করুন, দেখা যাক, আশা করি সমস্যার একটু সমাধান হবে। একেবারেই তাই। পরবর্তী প্রশ্নে যাব। তৃতীয় প্রশ্ন, আমি ক্লাস 12 এ পড়ি, বাবা অ্যালকোহলিক, মা ডিপ্রেশনে রয়েছে, খুব টেনশনে থাকেন, দিদি বাইরে চাকরি করেন, তিনিও ডিপ্রেশনে, এখন ট্রিটমেন্টে নেই, শুনেছি এটা জেনেটিক, আমার এখন কি করা উচিত? নিজেরও পড়ায় মন বসছে না। মানসিক রোগ কিন্তু কিছু ক্ষেত্রে জেনেটিক, যেরকম ফিজিক্যাল রোগ যেরকম সুগার, প্রেশার, থাইরয়েড জেনেটিক, যেরকম হয় যে বাবা মার সুগার থাকলে বাচ্চার সুগার হওয়ার চান্স থাকে বা প্রেশার হওয়ার চান্স থাকে, ঠিক সেইরকমই যে বাবা মার যদি ডিপ্রেশন থাকে বাচ্চার ডিপ্রেশনও হতে পারে, আবার অন্যরকম সাইকিয়াট্রিক ডিসঅর্ডারও হতে পারে। হ্যাঁ, তো অবশ্যই এটা জেনেটিক। যেহেতু তুমি বলছো অ্যালকোহলিক, অ্যালকোহলিজম ইজ আ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, মায়ের বলছো টেনশন করার একটা প্রবণতা রয়েছে, অ্যাংজাইটি, সেই জায়গাটাও একটা সাইকোলজিক্যাল ইস্যু। দিদি ডিপ্রেশনে ট্রিটমেন্টে ছিল, এখন ট্রিটমেন্ট কোনো কারণে হয়তো বন্ধ করেছে, ট্রিটমেন্টে নেই বলছো, তো তারও তাহলে ক্লিনিক্যাল কিছু ফিচার্স রয়েছে। হ্যাঁ, তোমারও এই বয়সে এইটা নিয়ে তুমি চিন্তিত এবং তুমি প্রফেশনাল হেল্পের জন্য এগিয়ে এসছো, তার মানে তুমিও এটা নিয়ে অ্যাংজাইটি করছো। অবশ্যই এটা কিন্তু জেনেটিক ফ্যাক্টরস থাকে। তো নিজেকে এই মুহূর্তে যেটা করবে যে তোমার হয়তো এই মুহূর্তে কোনো মেডিসিনের প্রয়োজন নেই, কিন্তু থেরাপির ভেতরে নিজেকে ইনভলভ করো, বাবা মাকেও ইনভলভ করো, পারলে দিদিকেও, যে ট্রিটমেন্ট থেকেও বেরিয়ে এসছে সেই ট্রিটমেন্টের ভেতরে তাকে ইনক্লুড করতে হবে, ইনভলভ করতে হবে রাদার, যাতে এই ট্রিটমেন্ট কিন্তু নিজে থেকে বন্ধ করা যায় না। যদি প্রয়োজন মনে হয় আমরাই বলবো যে ঠিক আছে আপনার ভিজিট করার ডিউরেশনটা বাড়িয়ে দিন, 3 মাস বাদে আসুন বা 6 মাস বাদে আসুন, কিন্তু ভালো আছে বলে এই ট্রিটমেন্ট যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আরো জোর নিয়ে কিন্তু এই ব্যাপারটা আবার ফিরে আসে। আর তোমার ক্ষেত্রে বলবো যে তুমি যেহেতু একটা ট্রানজিশন পিরিয়ডে রয়েছো, কেরিয়ারের জন্য এদিকে এগোনোর চেষ্টা করছে, ও এখন ক্লাস 12 বোধহয়, তো সে কারণে এই জায়গাটা তোমাকে দেখতে হবে যে তোমার কেরিয়ারের জায়গাটাকে ফোকাস দেওয়া। এবং এই সময় যেটা হয় যে মন খারাপ, মুড সুইং বা বন্ধুদেরকে মনে হয় যে বন্ধুরাই আমার জীবন, এটা খুব স্বাভাবিক এই বয়সে। পিয়ার গ্রুপ, পিয়ার ইনফ্লুয়েন্স, গ্যাং এজ বলা হয় এই বয়সটাকে। তো মনে হয় যে বাবা মা বা বাড়ির থেকেও বন্ধুরা বোধহয় আমার খুব প্রাণের বা কাছের। হ্যাঁ, হতেই পারে বন্ধুরা কাছের, কিন্তু সঠিক বন্ধু নির্বাচন এটা কিন্তু খুব দরকার। কারণ তোমার পরিবারে একটা এমন অ্যাটমসফিয়ার রয়েছে, এমন একটা পরিবেশ, এমন একটা এনভায়রনমেন্ট রয়েছে যেখানে কিন্তু কনফ্লিক্ট হবেই। বাবা অ্যালকোহলিক, মা অ্যাংজাইটি করছেন, কনফ্লিক্ট হবেই। সেখানে যদি তুমি এমন কোনো বন্ধু চুজ করো যেখানেও হয়তো একটা টক্সিক ফ্রেন্ডশিপ বা টক্সিক রিলেশনশিপে রয়েছে, তাহলে কিন্তু তোমার এই মানসিক স্বাস্থ্যর খারাপ হওয়ার জায়গাটা আরো বেশি চান্সেস বেড়ে যেতে পারে। সে কারণে বন্ধুত্বের জায়গাটা বেটার করো, বা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স বা ফ্যামিলি, এই জায়গাটা একটা হেলদি জায়গা রাখার চেষ্টা করো এবং বেটার হও। একেবারেই তাই। এরকম ভাবেই আপনাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো। অনন্যা সেনগুপ্ত আপনাদের সমস্ত প্রশ্নের অপেক্ষায়। আপনার এরকম একই রকম ভাবে আমাদের একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটিও তৈরি হয়েছে, আপনারা দেখে থাকবেন হয়তো খোলা মনে। আপনারা হোয়াটসঅ্যাপে নির্দ্বিধায় সেই প্রশ্নের উত্তর দিতে পারেন, আনভেইল করতে পারেন আপনার নানা রকমের প্রশ্ন, এবং সবচেয়ে বড় কথা আপনারা সেই কমিউনিটিতে নানা রকমের ভিডিও, নানা রকমের সচেতনতামূলক পোস্ট সেগুলো দেখতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন, জয়েন করবেন, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেখতে ভুলবেন না। সব প্রশ্নের সরাসরি উত্তর আমাদের সঙ্গে, আমাদের সাথে।